অগ্রাধিকার নির্ধারণে অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, উগ্রবাদ। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নরসিংদী থেকে সাভারে এনসিপির জুলাই পদযাত্রা। ক্ষমতায় এলে চাঁদাবাজ এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় নাহিদ ইসলামের। ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। সংসদে নারী প্রতিনিধিত্ব সহ নানান ইস্যুতে ঐকমত্য কমিশনে ম্যারাথন আলোচনা। ডেমোক্রেসি ডায়াসের অনুষ্ঠানে সরকারকে এক্সিট নিয়ে ভাবতে বললেন ডক্টর দেবপ্রিয়। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অগ্রাধিকার নির্ধারণে সরকার বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। নারকীয় আশুলিয়ায় স্মরণে এক অনুষ্ঠানে তারেক রহমান সরকারের ভুল সিদ্ধান্তে উগ্রবাদ এবং ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সংস্কারে অগ্রগতি থাকলেও শেখ হাসিনা এবং দোসরদের বিচার দৃশ্যমান নয়। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে জুলাইয়ের সাহসী সন্তানরা, যাদের 5 জন আগেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আহত একজন তখনও বেঁচে ছিলেন। সেই রক্তমাংসের 6 জনকে কি বর্বরভাবে আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা। মঞ্চে আশুলিয়ার সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞকে প্রতীকী উপস্থাপন করে ঢাকা জেলা বিএনপি। জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভারে আশুলিয়ায় নারকীয় আশুলিয়াকে স্মরণ করে এই সভার আয়োজন করে বিএনপি, যেখানে হতাহতদের পরিবারের বর্ণনা সৃষ্টি করে আবেগঘন পরিবেশের। যেমন খুশি তেমন সাজো, ছেলেহারা মা সেজেছিলাম। আজকে সত্যি একজন ছেলেহারা মা। আমি নিজেকে সামলে নিতে পারতেছি না। ছোট বাচ্চাটা বয়স এখন 22 মাস, সে তার বাবার পিছনে ছবি দেখে আর বলে বাবা বাবা। সে বাবা নাদুর থেকে বঞ্চিত। আমার মাঝে মেডিকেল নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে আমার স্বামী এই জায়গায় পড়েছে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যে আবার বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা। এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকজন মানুষের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে 1.5 দশকের আন্দোলন কিংবা অভ্যুত্থান ঘটেনি। জনগণ, রাষ্ট্র ও সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন। শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। তারেক রহমান বলেন, জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি, কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করে সম্মান জানানো হয় শহীদ পরিবারগুলোকে। একটি পিকআপ, জ্বলন্ত সেই সব পোড়াদেহ আর আত্মচিৎকার, ঠিক গেল বছরের 5ই আগস্টে যেন স্মরণ করল ঢাকা জেলা বিএনপি, যেখানে 5 আগস্টে সেই আন্দোলনকালীন সময়টায় নৃশংসভাবে নির্মমভাবে পুলিশের ভ্যানে পুড়িয়ে হত্যা করা হয় 6 জনকে।
বিএনপি এই কর্মসূচি থেকে বলছে গেল 16 বছর ধরে দলটি যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিংবা ভয়াবহ দমনপীড়নের মধ্য দিয়ে গিয়েছে তারই যেন এক ধরনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল জুলাই অভ্যুত্থানে। সেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আরও একবার পুনর্ব্যক্ত করা হলো জুলাইয়ের অভ্যুত্থানকে স্মরণ করে বিএনপির এই কর্মসূচি থেকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, আশুলিয়া, সাভার। জেলায় জেলায় পথসভায় যে অভূতপূর্ব সাড়া মিলেছে তাতেই স্পষ্ট আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এনসিপি। নরসিংদীতে পথসভায় এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার সংস্কার আর নতুন সংবিধানের দাবিতে 3 আগস্ট শহীদ মিনার থেকে ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইস্তেহার। দিনের শেষ কর্মসূচিতে সাভারে পথসভা করছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। উত্তরাঞ্চল থেকে শুরু, পরে মাস জুড়ে দেশে বিভিন্ন পথে প্রান্তরে পথসভা, গণসংযোগ, অবশেষে শিল্পনগরী সাভারে জাতীয় নাগরিক পার্টি। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1 জুলাই পদযাত্রার মাধ্যমে দেশ গড়ার যে স্বপ্ন শুরু হয়েছে তা 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মাধ্যমে শেষ হবে। আমরা 1 জুলাই আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। আজকে 30 জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে। 3রা আগস্ট শহীদ মিনারে আমাদের ইস্তিহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে। এ সময় কথা বলেন দলের অন্য নেতারাও। ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য, সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে। এর আগে নরসিংদী পৌরসভা গেট এলাকায় পথসভা করে এনসিপি। দলের আহ্বায়ক বলেন, ছাত্র উপদেষ্টারা এনসিপির সদস্য নয় বরং গণ অভ্যুত্থানের শক্তি। তবুও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। 2জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। জেলায় জেলায় পদযাত্রা শেষে রাজধানীতে ফিরে দলের আহ্বায়ক বলেন, 3 আগস্টের আগেই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ 3রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। 3রা আগস্ট। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোপালগঞ্জে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় পর্যায়ের 22তম দিনের আলোচনায় প্রাধান্য পায় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং জুলাই সনদের বাস্তবায়ন। 2-1টি দল ছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা নারী আসন বৃদ্ধির ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়েছেন। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 2য় পর্যায়ের আলোচনা সকালের পরিবর্তে বেলা 3টায় শুরু হয়। 22তম দিনের আলোচনায় প্রাধান্য পায় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র। বিকেলের বিরতিতে সংলাপের বিষয়ে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অধিকাংশ দলই সংসদে নারী আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে একমত পোষণ করে। জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এই ব্যাপারে আমরা একমত। 50টা সংরক্ষিত নারী আসন অব্যাহত থাকবে। সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে 5% করে নারী প্রতিনিধিত্ব দিবে, পরের বার 10% এবং পর্যায়ক্রমে 33-তে উন্নীত হবে। 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেব। কোথায়? বিদ্যমান 300 আসনের মধ্যে। ক্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। এই খসড়াটিকে আমরা এক পেশে এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা মনে করছি। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলেন জুলাই সনদ নিয়েও। অবশ্যই জুলাই সনদের বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয় এবং আমরা এই কথাটি সেখানে উল্লেখ করেছি। এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল, এক জায়গায় বলেছে সেটা আরও এক জায়গায় বলেছে, এরকম
সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি। তবে 100% তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বৃহস্পতিবারের মধ্যেই ঐক্যমত্যের বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে আশা প্রকাশ করেন। আমরা আগামীকাল সেই বিষয়ে সিদ্ধান্ত দেব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এক্সিট পলিসি নিয়ে ভাবনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, যতটুকু সংস্কার না করলেই নয়, সেটুকুই করে বাকি কাজ সংসদের জন্য রেখে দেওয়া উচিত। এছাড়া অন্যান্য বিশিষ্ট নাগরিকেরা সরকারকে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার পরামর্শ দেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের। ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন শীর্ষক সেমিনার, যেখানে অংশ নেন শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এই সরকারের অধীনে নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে? আলোচনায় গুরুত্ব পায় সরকারের সংস্কার নীতি ও আগামী নির্বাচন। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, দ্রুত নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। যেটুকু চাপাতে পারবে না অত কিছু মুখে নিও না। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া, যে ডিসেম্বর থেকে যাবে, ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। সম্প্রতি 3 দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে 5 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসবে বলে কয়েকটি দল দাবি করলেও সরকারের তরফ থেকে অস্বীকার করা হয়। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ঘোষণা না এলে কর্মসূচি দেয়ার। যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে। অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রামস নিতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে, তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না। পরে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই সংস্কার করতে হবে। এই দেশের সংস্কার করার যে আসল অধিকার, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে। সেমিনারে বেশিরভাগ বক্তা সরকার ও সরকার প্রধানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা ঐক্যমতে আসতে পারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে 39টি আসনে সীমানা পুনর্নির্ধারণে চূড়ান্ত খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় প্রকাশ হবে গেজেট। 10 আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণের পরই হবে শুনানি। আর সেসব নিষ্পত্তি শেষে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়বে, বাগেরহাটে একটি কমবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইনবিধি পরিবর্তন সহ সকল প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার 300 সংসদীয় আসনের সীমানা নির্ধারণে গঠিত বিশেষ আয়ত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়। কারিগরি কমিটি 42টি আসনে পরিবর্তনের আবেদন জানায়। ইসি জানায় 250 আসনের বিষয়ে সীমানা পুনর্নির্ধারণের কোনো আবেদন না থাকায় তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিগত 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ের বাস্তবায়নের নির্দেশনা। এমন তথ্য উঠে এসেছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দিতে। সাবেক আইজিপি এবং র্যাবের ডিজি বলেছেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের মতো সিরিয়াস নির্দেশনা আসতো প্রধানমন্ত্রী দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2008 সালে ক্ষমতায় আসার পর টানা 15 বছর দেশ শাসন করে জুলাই অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। শেষ মুহূর্তে ক্ষমতা আঁকড়ে থাকার মরিয়া চেষ্টায় নজিরবিহীন দমনপীড়নে প্রাণ হারায় প্রায় 1500 মানুষ।
সরকার পতনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি, মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী সরকারি কর্মকর্তা গ্রেফতার হন। এদেরই একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রাজসাক্ষী হয়েছেন। তবে রাজসাক্ষী হওয়ার আগে গত মার্চে সিএমএম আদালতে জবানবন্দি দেন চৌধুরী মামুন, যেখানে উঠে আসে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের নানান অপকর্মের ইতিহাস। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। জবানবন্দিতে চৌধুরী মামুন আরও জানান, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের টিএফআই সেলে। বিষয়টি তাকে জানিয়েছিলেন সাবেক আইজিপি ও একসময়ের র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মামুন দাবি করেন, র্যাবের মহাপরিচালক হবার পর সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। চৌধুরী মামুনের স্বীকারোক্তিতে উঠে আসে 2018 বিতর্কিত নির্বাচনের বিষয়টি। চৌধুরী মামুন বলেন, 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা। বাস্তবায়নে ও সহায়তায় যুক্ত করা হয় ডিসি, ইউনো, এসিল্যান্ড, পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের। আর এই রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের মিলত বিপিএম, পিপিএম পদক। এ সময় চৌধুরী মামুন তুলে ধরেন পুলিশে গোপালগঞ্জের প্রাধান্য। বলেন, ঢাকায় বেশিরভাগ কর্মকর্তা ছিলেন গোপালগঞ্জের। তারা ঊর্ধ্বতনের কমান্ড মানতেন না, তাদের নিয়ন্ত্রণ করত এডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তবে এই দুইজনের মধ্যেও ছিল দ্বন্দ্ব, তারা নিজেদের গ্রুপ মেনটেন করতেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। মরক্কোর রাজার সিংহাসনে আরোহণ দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকায় নিযুক্ত মরক্কো দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার বুসাইব এজ জাহারি এবং তার সহধর্মিণীর আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই আয়োজনটি করা হয়েছে মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ তার সিংহাসনে আরোহণের 26তম বার্ষিকী উদযাপন উপলক্ষে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বল রুমে ছিল এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুক। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ আরও অনেকে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলেই সরকার থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ক্রাইম রিপোর্টার্স সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। হাবিবুর রহমান বলেন, ছাত্ররা বিপথে চলে গেছে, তারা বিএনপিকে চাঁদাবাজ বলছে, কিন্তু সবচেয়ে বড় লুট করছে জামায়াত। অভিযোগ করেন, ছাত্রদের দল এনসিপিও লুট করছে। এই সময় সারা দেশে এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করে তিনি বলেন, একসময় এসব খরচের হিসাব দিতে হবে। ছাত্রদের এত টাকা এবং গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবি জানান হাবিবুর রহমান। বিএনপিকে চাঁদাবাজ বলে, আরে প্রথম লুটটা তো করেছে সর্বোচ্চ বড় লুটের চাঁদাবাজ জামাত। ব্যাংক লুট করেছে, ব্যাংক তারা লুট করেছে। আর এনসিপি হলো তাদের জন্ম শুরুই হয়েছে চাঁদা দিয়ে। সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরা শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার রাতে মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার আংশিক মিলে সাতক্ষীরা 4 সংসদীয় আসন। নতুন খসড়া ঘোষণায় আশ্বাসনী এবং শ্যামনগরকে সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে। তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন। পূর্বে যে সীমানা ছিল সেই সীমানায় ভোট গ্রহণ চান তারা। বিক্ষোভ মিছিল সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।